হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যাম্পসার টেনে। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের এসটি পিজিটির কেমিস্ট্রি যারা আপনারা প্রিপারেশন করছেন তাদের আমি একটা পার্ট 1-এর ভিডিও দিয়েছিলাম। তো ওটার মধ্যে মোটামুটি আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা এবং কয়েকজন কমেন্টও করেছেন যে বাকি প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলিও দেওয়া হোক। সো আমি অবশ্যই নিয়ে এসেছি। সো আপনারা যারা প্রিপারেশন করছেন তারা কিন্তু আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, নতুন ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাচ্ছেন এসটিজিটি যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু কেমিস্ট্রির সলিউশন এবং ফিজিক্স এবং ম্যাথের সলিউশন দিচ্ছি আমি এখানে, এবং এসটি পিজিটি কেমিস্ট্রির প্রিভিয়াস ইয়ার সলিউশন যদিও একটা ভিডিও দেওয়া হয়েছে, বাট বাকিগুলো দেওয়া হবে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সো এবং আপনাদের যে এই যে চ্যানেলটা, এটার মধ্যে কিন্তু আমরা খুব শীঘ্রই 2022 রয়েছে, 2022-এর প্রিভিয়াস ইয়ার সলিউশন নিয়ে আসব, এবং আপনাদের অনেকেই কমেন্ট করছেন, তো এটা নিয়ে আসব। এবং আপনাদের একটা ছিল যে মোস্ট টেন্টেটিভ যে কোয়েশ্চেনের একটা সিরিজ ভাবছিলাম আমি আনবো, কিন্তু যেটা আপনারা কমেন্ট করে বলতে হবে যে মোস্ট টেন্টেটিভ কোয়েশ্চেন সিরিজটাকে আমি আনবো কি আনবো না, ঠিক আছে। এটা কমেন্টের উপর নির্ভর করবে, কমেন্ট বা আপনাদের রেসপন্সের উপর নির্ভর করবে। যদি আপনারা রেসপন্স করেন তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে। সো আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে নতুন যারা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন প্রথম যে কোশ্চেনটা রয়েছে এটার মধ্যে কি বলেছে, অ্যামং দ্য ফলোয়িং সেটস দ্য সেট অফ ইন্টেন্সিভ ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি আপনারা জানেন, যারা কেমিস্ট্রি পড়েছেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন যে ইন্টেন্সিভ প্রপার্টি কি আর এক্সটেন্সিভ প্রপার্টি কি, ঠিক আছে। তো ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে গিয়ে আপনাদের যারা মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, আর এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে গিয়ে যারা মাসের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যেখানে এখানে বের করতে বলেছি যে ইন্টেন্সিভ ভেরিয়েবল, ঠিক আছে, দ্যাট মিনস কি আমার এটা মাসের উপর ভেরি করবে না। তাহলে কোন কোন জিনিসটা মাসের উপর ভেরি করে? দেখুন প্রেশার এবং এখানে এনথালপি কিন্তু মাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মাস যত বেশি হবে ওর এনথালপি তত বেশি হয়, দ্যাট মিনস এটা তো অপশন হবে না, ঠিক আছে। এরপরে দেখুন এখানে এনথালপি এখানেও রয়েছে, সো এখানেও অপশন বি, এটাও হবে না, ঠিক আছে। এরপর দেখুন হিট ক্যাপাসিটিও কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটাও কিন্তু মাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এটাও হবে না। সো এখানে অপশন ডেনসিটি কিন্তু মাস বাই ভলিউম, সো এটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি রয়েছে। এবং তোমার টেম্পারেচার এটাও কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি রয়েছে, আর প্রেশার এটাও ইন্টেন্সিভ প্রপার্টি। সো অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা জানেন যে ইন্টেন্সিভ প্রপার্টি কোনগুলো, যেগুলো ধরেন না, এই সাপোজ ধরেন না আপনার কাছে জল আছে, একটা বিকারের মধ্যে জল রয়েছে। সো এই যে জলের পরিমাণ যদি আমি 10 ml নিই, ঠিক আছে, 10 ml নিলাম সাপোজ, বা আমি আরেকটা ইয়েতে নিলাম 100 ml, ঠিক আছে। তাহলে এই দুইটারই টেম্পারেচার যদি রুম টেম্পারেচার ধরি, তাহলে সাপোজ দুটোটার টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে দেখুন আমি এখানে একবার নিয়েছি অ্যামাউন্ট 100 ml, একবার নিয়েছি 10 ml, ঠিক আছে, কিন্তু টেম্পারেচার কিন্তু দুটোটার ক্ষেত্রেই 25 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ঠিক আছে। তাহলে এর থেকে আমি কি বুঝতে পারি যে এটা অ্যামাউন্টের উপর নির্ভর করছে না, দ্যাট মিনস অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না, দ্যাট মিনস কি এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। সো টেম্পারেচার একটা ইন্টেন্সিভ প্রপার্টি হবে, সেমভাবে প্রেশারও একটা ইন্টেন্সিভ প্রপার্টি হবে, এবং ডেন্সিটিও একটা ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। সো আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। সো এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা থার্মোডাইনামিক্স থেকে এসেছে। এই যে কোয়েশ্চেনটা, তো এটা সলভ করার জন্য আপনি কিভাবে সলভ করবেন এই কোয়েশ্চেনটা? তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আপনার একটা ওই ম্যাজিক স্কোয়ারটা জানা থাকতে হবে, ঠিক আছে। তো আমি ম্যাজিক স্কোয়ারটা এঁকে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে সত্যপ্রকাশ ভেরি টায়ার্ড, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখা হয়। এটা এই যে ম্যাজিক স্কোয়ারটা, এটা নর্মালি তোমার
যারা যারা নিটের প্রিপারেশন নিয়েছেন বা জেইর প্রিপারেশন নিয়েছেন, নিটে যদিও অতটা আসে না, বাট তবুও নিট, জেই এবং আইআইটি জ্যাম, ঠিক আছে, এরপরে গেট, নেট, ঠিক আছে, এই ধরনের এক্সামে কিন্তু এই যে ম্যাজিক স্কোয়ারটা, এটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা হয়ে আসে, ঠিক আছে। এরপরে আপনাদের হে গড অল ইউ, ঠিক আছে, তাহলে সত্যপ্রকাশ ভেরি টায়ার্ড, হে গড অল ইউ, ঠিক আছে। তাহলে দেখুন এটা আমার কি বের করতে হবে, এখানে আমাকে বলেছে যে ডেল্টা জি বাই ডেল্টা পি এট কনস্ট্যান্ট টেম্পারেচার বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটা কি করব, এটা দেখো আমি কি করব, এটা এভাবে অ্যারোটা এখানে একটা অ্যারো থাকে, এখানে এদিকে অ্যারো থাকে, ঠিক আছে। তাহলে দেখো ডেল্টা জি কোথায় রয়েছে, এখানে রয়েছে ডেল্টা জি, ডেল্টা জিটা এখানে রয়েছে। সো ডেল্টা জি যেহেতু এখানে রয়েছে, ডেল্টা জি কিন্তু পি আর এখানে টি এর উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে লিখতে পারি আমি ডিজি ইজ ইকুয়াল টু, আপনাদের এখানে হবে আপনাদের এখানে ভি ডিপি, ঠিক আছে, এবং এখানে আপনাদের হবে ভিডিপি প্লাস মাইনাস এস ডিটি, ঠিক আছে, মাইনাস এস ডিটি। এখন এটা মাইনাস হলো কেন, কারণ এখানে কিন্তু এই যে অ্যারোর যে মাথাটা রয়েছে, অ্যারোর মাথাটা যেখানে আপনাদের যেদিকে হয়, অ্যারোর মাথাটা যেদিকে হয় ওইদিকে কিন্তু আপনাদের নেগেটিভ আসে, ঠিক আছে, এই জন্য এখানে নেগেটিভ এসেছে। তাহলে এখানে কি হবে, এস ডিটি, ঠিক আছে। তাহলে এখানে আমার কি বের করতে বলেছে যে এটা বের করো, ডিজি বাই ডিপি করো, ঠিক আছে। দ্যাট মিনস কি আমার এখানে করতে হবে, মানে ডিপি দিয়ে ডিভাইড করতে হবে আর কি, ঠিক আছে। তো আমি ডিপি দিয়ে ডিভাইড করলাম, এখানে ডিপি দিয়ে ডিভাইড করলে কি হবে, এটা টি এট কনস্ট্যান্ট টেম্পারেচারে রাখলাম, আচ্ছা ঠিক আছে। এরপরে এটা ডিপি দিয়ে ডিভাইড করলে এটা কত হবে, এটা হবে তোমার ভি, ঠিক আছে, ভি হবে, আর এখানে কি হবে, এখানে তোমার মাইনাস, এটা এস, আর এখানে যেহেতু টেম্পারেচার দেখো এই যে টার্মটা রয়েছে ডিটি, এটার মধ্যে কিন্তু টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট রয়েছে এখানে, ঠিক আছে। সো টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচারের যে চেঞ্জ ডিটি কিন্তু একটা টেম্পারেচারের চেঞ্জ, ঠিক আছে, T2 মাইনাস T1, ঠিক আছে। তাহলে দেখো কনস্ট্যান্ট টেম্পারেচারে কিন্তু T1 এবং T2 এর ভ্যালু কিন্তু সেম থাকে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকে। তাহলে কি হবে, এখানে কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার এটার ভ্যালু যে আসছে এটা কিন্তু ভলিউমের সাথে ইকুয়াল আসছে, ঠিক আছে। তাহলে এটার যে ইকুয়েশনটা, এটা অপশন এ তে ভলিউম রয়েছে, সো অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা জাস্ট একটা যে ম্যাজিক স্কোয়ারের কোয়েশ্চেন থেকে এসেছে। সো এটা থার্মোডাইনামিক্সের চ্যাপ্টারের অবভিয়াসলি। তো তোমরা থার্মোডাইনামিক্সের এই যে ম্যাজিক স্কোয়ারটা এটা কিন্তু করে রাখো, এটা থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমরা কিন্তু এই ভিডিওগুলোর অনেক ডিটেলসে যেতে পারি, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি এসটিপিজিটির যে কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি যদি আমি বলি, এটা কিন্তু একটু লেন্দি, ঠিক আছে। তো যেহেতু লেন্দি, অনেক সময় লাগে সলভ করতে, সো আমরা বেশি একটা ডিটেলসে যাব না, বাট সলিউশনও আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখুন এরপরে কি বলেছে, তো চেঞ্জ ইন এন্ট্রপির চেঞ্জ বের করতে হবে যখন 2 মোল আপনাদের একটা আর্গন গ্যাস দেওয়া রয়েছে, আর এটাকে হিট করা হয়েছে কনস্ট্যান্ট ভলিউমে, ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউমে এটাকে হিট করা হয়েছে। আচ্ছা ভালো কথা। এরপরে আপনাদের এখানে টেম্পারেচার 300 কেলভিন থেকে 500 কেলভিন হয়েছে, ঠিক আছে। এরপরে একটা লগের ভ্যালু দেওয়া রয়েছে, আচ্ছা ভালো কথা। তাহলে এটা আপনার কিভাবে করবেন, তো আপনাদের এই জিনিসটা জানা থাকতে হবে যে ডেল্টা এস, ঠিক আছে, ডেল্টা এস এর ফর্মুলা মানে এন্ট্রপির ফর্মুলাগুলি মনে থাকতে হবে। তো এন্ট্রপির একটা ফর্মুলা রয়েছে, এন্ট্রপি এবং আপনাদের হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে, ওই হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ওইটার ফর্মুলা কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা ছিল এন সিবি, এটা ছিল এল এন, এটা আপনার T2/T1, ঠিক আছে। এটা হচ্ছে কি ফর্মুলাটা। এবার এই ফর্মুলার মধ্যে আপনি পুট করেন, দেখেন আমি এটাকে লগে নিয়ে যাব, তাহলে এটা 2.303 হবে। আচ্ছা এখানে n এর ভ্যালু কত হবে, এখানে n এর ভ্যালু হবে আপনাদের
আমার এখানে এন এর ভ্যালু হবে আপনাদের 2, ঠিক আছে, কারণ যেহেতু 2 মোল গ্যাস বলেছে। আচ্ছা ভালো কথা, এবার সিবি এর ভ্যালু বের করতে হবে। তাহলে সিবি এর ভ্যালু আমি কিভাবে বের করব? সিবি এর ভ্যালু আমি কিভাবে, দেখো এখানে আমাকে একটা হিন্ট দিয়েছে। কি হিন্ট দিয়েছে? আর্গন, ঠিক আছে, আর্গন বলেছে, গ্যাসটা বলেছে একটা আর্গন, আর্গন গ্যাস। তাহলে গ্যাস যদি আর্গন গ্যাস হয়, যেটা একটা মোনো অ্যাটমিক গ্যাস, আর মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আপনাদের সিবি কি হয়? সিবি হয় 3/2 আর, ঠিক আছে। তাহলে আমি বসিয়ে দিই এটার মধ্যে আর এর ভ্যালুটা, এখানে যেহেতু আনসারগুলি জুল পার কেলভিনে বসানো হয়েছে, দ্যাট মিনস আমার আর এর ভ্যালুটা ক্যালোরিতে নেব না, আমি আর এর ভ্যালুটা আমি জুলে নেব। তাহলে 3/2 ইন্টু এখানে আপনাদের 8.314, ঠিক আছে। এটাকে যদি আপনি সলভ করেন তাহলে 12.471, ঠিক আছে, এমন আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই যে ইয়েটা রয়েছে এটা বসিয়ে দেব। এটা কত হবে এখানে বসিয়ে, এখানে 12.471, ঠিক আছে। এরপরে আপনাদের এখানে লগ, এখানে আপনাদের লগ, ঠিক আছে, লগ টি2 ভ্যালু হলো 500 কেলভিন এবং এখানে রয়েছে আপনাদের 300, ঠিক আছে। তাহলে 300 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 5/3 রয়েছে, ঠিক আছে। সো এটাকে যদি আপনি লগ 5/3 ভ্যালু আবার দেওয়া রয়েছে, সো এটা আমি যদি করি তাহলে এটা কত হবে? তাহলে 2.303 ইন্টু 2 ইন্টু আপনাদের এখানে হবে 12.471, ঠিক আছে, ইন্টু লগ 5/3 ভ্যালু দেওয়া রয়েছে 0.2218, ঠিক আছে। তো এটাকে যদি আপনি সলভ করেন, এটা আপনার এটা কিন্তু আপনার যে আনসারটা রয়েছে, আনসারটা কিন্তু আপনাদের অ্যাপ্রক্স 12 ঠিক আছে, অ্যাপ্রক্স 12.74 আসছে, ঠিক আছে। সো অ্যাপ্রক্স 12.74 কোন অপশনটা? অপশন ডিতে রয়েছে। সো অপশন ডি কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এটা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আমরা ফর্মুলাটা ইউজ করেছি, এটার মধ্যে এমন কোনো কনসেপ্টের কোনো এত একটা ব্যাপার নেই। জাস্ট আপনার ভাবতে হবে যে এখানে আপনি কোন ফর্মুলাটা ইউজ করবেন, ঠিক আছে। যে এন্ট্রপির কিন্তু অনেকগুলি ফর্মুলা রয়েছে, তো ওই ফর্মুলাগুলোর মধ্যে আমরা কোন ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেইন থিং। তো আপনি যদি ফর্মুলাটা বুঝলেন যে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমার কোয়েশ্চেনের সলিউশনটা কিন্তু সহজে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখুন, এরপরের কোয়েশ্চেনে কি বলেছে? এরপরের কোয়েশ্চেনে বলেছে যে আপনাদের এরপরের কোয়েশ্চেনে দেখুন আপনাদের বলেছে যে কি হচ্ছে এটা, হ্যাঁ, এখানে বলেছে দ্য স্পেসিফিক হিট অফ এ গ্যাস, একটা গ্যাসের স্পেসিফিক হিট দেওয়া রয়েছে, আপনাদের এখানে দেওয়া হয়েছে কত? 0.075 ক্যালোরি দেওয়া হয়েছে। আচ্ছা ভালো কথা। এরপরে বলেছে কনস্ট্যান্ট ভলিউমে দেওয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে। এরপরে বলেছে ইটস ফর্মুলা ওয়েট ইজ 440, ঠিক আছে, এটা ফর্মুলার ওয়েটও দেওয়া আছে 40। হ্যাঁ, দ্য অ্যাটমিসিটি অফ দ্য গ্যাসের অ্যাটমিসিটি আমি কিভাবে বের করব, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আপনি কিভাবে সলভ করেন? তাহলে দেখুন, আমি এখানে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, এখানে কি দেওয়া আছে? সিভির ভ্যালু দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে কত? সে 0.075, ঠিক আছে, এত ক্যালোরি। আচ্ছা, এখানে আমার মলিকুলার ওয়েট কত দেওয়া আছে? মলিকুলার ওয়েট দেওয়া আছে আপনাদের 40, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এবার দেখুন, আমরা জানি যে ক্যাপিটাল সিভি ইকুয়াল টু স্মল সিভি, এটা কিন্তু স্মল সিভি, ঠিক আছে, স্মল সিভি ইন্টু মোলার মাস, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি দিই তাহলে 0.75 ইন্টু এখানে 40, এটা যদি আপনি সলভ করেন এখানে ভ্যালুটা আপনার 3 আসবে, ঠিক আছে। তাহলে সিভির ভ্যালু আমি 3 পেয়ে গেলাম। তাহলে এবার আমি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমি এখানে সিভির ভ্যালু 3 বসিয়ে কত হবে? এটা সিপি ইজ ইকুয়াল টু 3 প্লাস এটা আর হয়ে যাবে। তো এটা যদি আমি ক্যালোরিতে নেই তাহলে এটা কত আসবে? 5, ঠিক আছে। সো এটা আপনার 5 হয়ে যাবে, 5 ক্যালোরি। তাহলে সিপি পেয়ে গেলাম 5 ক্যালোরি, ঠিক আছে। এবার আমরা এই যে অ্যাটমিসিটিটা আমরা কিভাবে বের করব? অ্যাটমিসিটিটা কিন্তু আমরা গামার সাহায্যে বের করব, ঠিক আছে। গামা ইজ ইকুয়াল টু কি? এটা হচ্ছে সিপি বাই সিভি, ঠিক আছে। তাহলে সিপি কত বের করেছি? সিপি বের করেছি 5, আর গামা সিভি বের করেছি আমি 3, তাহলে এটা কত? 1.66, ঠিক আছে,
1.66। তাহলে 1.66 যে ভ্যালুটা গামার, এই ভ্যালুটা কাকে ইন্ডিকেট করে? এই ভ্যালুটা ইন্ডিকেট করে যে এটা একটা মোনো অ্যাটমিক গ্যাস, ঠিক আছে, মোনো অ্যাটমিক গ্যাস, মোনো অ্যাটমিক, ঠিক আছে, মোনো অ্যাটমিক একটা গ্যাস রয়েছে। সো ওই মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এর অ্যাটমিসিটি কত হয়? ওর অ্যাটমিসিটি হয় 1, ঠিক আছে। সো আশা করি কোয়েশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে সলিউশনটা দেওয়া হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেনে দেখুন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটা দুটো রিঅ্যাকশন দেওয়া রয়েছে আপনাদের এখানে HCl এবং NaOH, ঠিক আছে, একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিঅ্যাকশন করা হয়েছে এবং NaCl ফর্ম হলো। আচ্ছা, ভালো কথা। এরপরে ওয়াটার ফর্ম হয়েছে এবং x ক্যালোরি এনার্জি এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার এর পরের রিঅ্যাকশনে এখানে কিন্তু H2SO4, এখানেও একটা স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, স্ট্রং অ্যাসিড আবার স্ট্রং বেসে রিঅ্যাকশন হলো, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের ওয়াটারের যে মোলটা, এটা 2 মোল ওয়াটার তৈরি হয়েছে আর এখানে আপনাদের y ক্যালোরি, হ্যাঁ, আপনাদের হিট তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আপনি এই x আর y এর মধ্যে রিলেশনটা কিভাবে বের করবেন, ঠিক আছে। তো এখানে দেখুন এই যে রিঅ্যাকশনটা যদি আপনি দেখেন, দুটোটা রিঅ্যাকশনে কিন্তু একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কিভাবে বলবেন, আপনি বুঝবেন কিভাবে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়েছে। দেখুন, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে গিয়ে যেটার মধ্যে অ্যাসিড এবং বেস, ঠিক আছে, রিঅ্যাকশন করে এবং সল্ট ফর্ম করে, ঠিক আছে। তো এখানে দেখুন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দুটোর মধ্যে কিন্তু রিঅ্যাকশন করেছে এবং আপনাদের এখানে সল্ট তৈরি করেছে, ঠিক আছে। তাহলে এটা একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আর এখানে আপনাদের স্ট্রং বেস হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়েছে আর স্ট্রং অ্যাসিড হিসাবে একবার HCl ইউজ হয়েছে, একবার H2SO4 ইউজ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে x ক্যালোরি কিন্তু হিট রিলিজ হয়েছে, ঠিক আছে। আর এখানে প্রথম রিঅ্যাকশনের মধ্যে আমি দেখলাম যে 1 মোল ওয়াটারও উৎপন্ন করেছে, ঠিক আছে। সেমভাবে আপনার দ্বিতীয় রিঅ্যাকশনটা যদি আপনি দেখেন, এখানে 2 মোল ওয়াটার তৈরি হয়েছে এবং y ক্যালোরি হিট রিলিজ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা থেকে আমি কি বুঝতে পারি যে 1 মোল, ঠিক আছে, 1 মোল ওয়াটার, 1 মোল যে ওয়াটার রয়েছে এটা কিন্তু আপনাদের x ক্যালোরি কি করছে, x ক্যালোরি হিট তৈরি করছে, ঠিক আছে। তাহলে 2 মোল ওয়াটার আমার 2 মোল যে ওয়াটার রয়েছে, 2 মোল ওয়াটার কত ক্যালোরি হিট ইভলভ করবে? এটা হবে 2 × x, দ্যাট মিন্স 2x ক্যালোরি হিট তৈরি করবে, ঠিক আছে। আর 2x, আর এখানে আমরা বলা হয়েছে উপরে রিঅ্যাকশনের মধ্যে যে 2 মোল ওয়াটার যখন তৈরি হবে তখন এটার ভ্যালু হবে y, ঠিক আছে। দ্যাট মিন্স কি 2x = y হবে আর y = কত হবে? y হবে, সরি y না, x হবে y/2, ঠিক আছে। তাহলে x y/2 অপশন সি তে রয়েছে। সো অপশন সি কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা জাস্ট আমি মোল ফরমেশন, ঠিক আছে, কতটুকু মোল ফর্ম হয়েছে ওটার বেসিসে আমি সলভ করেছি, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু এত কোনো একটা মানে হেভি কোনো একটা কনসেপ্ট ইউজ হয়নি, জাস্ট মোলের কনসেপ্টে আমি, ঠিক আছে, কত মোল দিয়ে কত তৈরি হয়েছে এটা দিয়ে বের করেছি, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, এখানে বলেছে দ্য এনথালপি অফ এ ফরমেশন অফ NH3 গ্যাসের ফরমেশনের এনথালপি দেওয়া রয়েছে, ঠিক আছে, -x কিলোজুল দেওয়া রয়েছে এবং এখানে এনথালপি অফ H বন্ড H দেওয়া রয়েছে, এনথালপি অফ NH বন্ড দেওয়া রয়েছে, ঠিক আছে, y কিলোজুল এবং এখানে z কিলোজুল, ঠিক আছে। এরপরে এখানে এনথালপির চেঞ্জ বের করতে বলেছে নাইট্রোজেন ক্ষেত্রে, ঠিক আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটার মধ্যে কিন্তু আপনাদের যে বন্ড ফরমেশনের যে এনথালপি, ওই কনসেপ্টগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন আমি এই রিঅ্যাকশনটা প্রথমে লিখে নিই যে আপনাদের যে এনথালপি ফরমেশন অফ NH3 ফরমেশন কিভাবে হয়। NH3 কিন্তু আপনাদের ফর্ম হয় N2 + 3H2 gives 2NH3, ঠিক আছে। এটা কিন্তু NH3 ফরমেশনের রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে দেখুন, হ্যাঁ, মানে আমরা জানি যে ফরমেশন এনথালপি কিন্তু 1 মোল NH3 ক্ষেত্রে বের হয়, ঠিক আছে। ফরমেশন এনথালপি যে কোনো জিনিসের ফরমেশন অফ এনথালপি যদি হয়, হ্যাঁ, ওটা কিন্তু 1 মোলের জন্যই বের হয়, ঠিক আছে। আর এটার 1 মোলের ক্ষেত্রে ভ্যালু দেওয়া হয়েছে কত, -x, ঠিক আছে। তাহলে এখানে দেখুন উপরে রিঅ্যাকশনটার মধ্যে দেখেন এখানে কিন্তু 2 মোল NH3 তৈরি হয়েছে, দ্যাট মিন্স কি এখানে আপনাদের ভ্যালুটা হয়ে যাবে -2x, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার দেখুন আমার এখানে আপনাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে গিয়ে আপনাদের ফরমেশন এনথালপি কিন্তু এক মোল, ঠিক আছে। হ্যাঁ, কোনো কিছু ফর্ম হওয়া যে এনথালপি যে ওইটাই আর কি। তো এখানে লিখলাম আমি। আচ্ছা, এরপর দেখুন, এরপর হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এখানে কিন্তু এটার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন এখানে কয়টি বন্ধন রয়েছে? এখানে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেনের আপনার যে এনার্জিটা বের হয়েছে এটা কত? এটা হচ্ছে গিয়ে আপনাদের ওয়াই, ঠিক আছে, ওয়াই কিলোজুল পার মোল। আর এটা এখানে রিয়েকশনের উপরে রিয়েকশনের মধ্যে কত মোল দেওয়া রয়েছে? 3 মোল। দ্যাট মিন্স কি এখানে 3 মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে 3y হবে এখানে। আচ্ছা, 3y বের হয়ে গেল। এরপরে আমার এটা বের করতে হবে, আপনার এনথালপি অফ রিয়েকশন, রিয়েকশনের এনথালপি বের করতে হবে, ঠিক আছে। এনথালপি অফ রিয়েকশন, এই যে রিয়েকশনটা রয়েছে ওভারঅল রিয়েকশনটা, এই রিয়েকশনের এনথালপি আমার বের করতে হবে, ঠিক আছে। তো রিয়েকশনের এনথালপি আমরা কিভাবে বের করি? রিয়েকশনের এনথালপি বের করার একটা ফর্মুলা রয়েছে। এটা হচ্ছে গিয়ে আপনাদের বন্ড, ঠিক আছে, বন্ড এনার্জি অফ রিয়েক্ট্যান্ট, বন্ড এনার্জি অফ রিয়েক্ট্যান্ট মাইনাস আপনাদের বন্ড এনার্জি অফ প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এনথালপি অফ রিয়েকশন বের করার ফর্মুলা, ঠিক আছে। এবার দেখুন আমার এখানে যে এনথালপি ফরমেশনের যে রিয়েকশনটা দেওয়া রয়েছে, এটার মধ্যে আমি যদি দেখি তাহলে এনথালপি অফ রিয়েকশন কত? এনথালপি অফ রিয়েকশন কিন্তু আপনাদের এই যে এই রিয়েকশনের যে আমি বের করেছিলাম ফরমেশন এনথালপি, এটাই কিন্তু, ঠিক আছে, -2x, ঠিক আছে, ইকুয়াল টু হবে বন্ড এনার্জি অফ রিয়েক্টেন্ট। এখন বন্ড এনার্জি, রিয়েক্টেন্টের বন্ড এনার্জি কত? N2 এর ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা বের করতে হবে, ঠিক আছে। আমি সাপোজ ধরলাম, এটাকে ধরলাম ই বা যে কোনো একটা ধরে নিলাম, সাপোজ এটাকে আমি বি ধরলাম, আচ্ছা বি ধরলাম, ঠিক আছে, মাইনাস। এবার বন্ড এনার্জি অফ প্রোডাক্টের বন্ড এনার্জি কত? প্রোডাক্টের বন্ড এনার্জি আপনার বন্ড এনার্জি আরেকটা বাকি আছে, N2 তো আমি বি ধরলাম, এবং 3H2 জন্য এটা আসবে 3y, ঠিক আছে। এরপরে আপনাদের মাইনাস এখানে বন্ড এনার্জি অফ প্রোডাক্টের বন্ড এনার্জি। তাহলে দেখুন, হ্যাঁ, NH বন্ডের ক্ষেত্রে যে এনথালপি রয়েছে এটা দিয়েছে Z, ঠিক আছে। তাহলে দেখুন NH3 মধ্যে আপনাদের কয়টি NH বন্ড রয়েছে? 3টে NH বন্ড, দ্যাট মিন্স 3Z হবে, ঠিক আছে। আর এখানে দেখুন 2 মোলও দেওয়া রয়েছে, দ্যাট মিন্স কি 2 ইন্টু 3Z হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আপনি সলভ করেন তাহলে 2x ইকুয়াল টু b প্লাস 3y মাইনাস 6z, ঠিক আছে। তাহলে এখানে b বের করতে বলেছে, তাহলে b মানে কি? b এখানে আমি ধরে নিই, b হচ্ছে কি আপনাদের বন্ড এনার্জি অফ n ট্রিপল বন্ড n, ঠিক আছে, এটা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, এবার আমি কি করব? এটাকে এদিকে নিই, তাহলে এটা 6z হবে, 6z মাইনাস 3y মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস 2x। তাহলে এটা কোথায় কোন অপশনে রয়েছে? এটা কিন্তু আপনাদের অপশন বি তে রয়েছে। সো অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে একটা পিএইচ এর কোশ্চেন দেওয়া রয়েছে। পিএইচ এর কোশ্চেনে কি দেওয়া রয়েছে দেখুন, এখানে বলেছে যে দ্য পিএইচ অফ আ সলিউশন, হ্যাঁ, এটা পিএইচ অফ এ সলিউশন, এখানে কি দেওয়া আছে? এখানে বলেছে যে এখানে বলেছে যে the pH of 10 ml aqueous solution of HCl, মানে 10 ml aqueous solution রয়েছে আমার, 10 ml এর aqueous solution রয়েছে, হ্যাঁ, এটার pH দেওয়া রয়েছে কত? HCl, এর pH দেওয়া রয়েছে pH equal to 4 দেওয়া রয়েছে। আচ্ছা, এবার বলেছে amount of water added to be added to this solution in order to change its pH from 4 to 5, ঠিক আছে। এবার আমি কি করলাম? এখানে কিছু ওয়াটার অ্যাড করলাম, এবার ওয়াটার অ্যাড করার পরে আমার যে ফাইনাল পিএইচটা এটা 5 হতে হবে, ঠিক আছে। তাহলে কতটুক ওয়াটার আমি ঢালবো যাতে আমার পিএইচটা 4 থেকে চেঞ্জ হয়ে 5 চলে আসে, ঠিক আছে। তাহলে এটা আপনি কিভাবে করবেন? দেখুন, পিএইচ যে চেঞ্জের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আপনাদের ডাইলিউশনের ফর্মুলা দিয়ে হয়, ঠিক আছে, ডাইলিউশন। তো ডাইলিউশনের ফর্মুলা যদি আমি ইউজ করি তাহলে ডাইলিউশনের ফর্মুলা হচ্ছে m1v1 = m2v2,
এটা হচ্ছে ডাইলিউশনের ফর্মুলা। তাহলে দেখুন আমার প্রথম যে পিএইচটা রয়েছে, পিএইচ দেওয়া রয়েছে, তাহলে পিএইচ যদি দেওয়া থাকে তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন এখানে কত হবে, এখানে হবে 10⁻⁻⁴, ঠিক আছে। তাহলে দেখুন এখানে 10⁻⁻⁴ কনসেন্ট্রেশন হবে, ঠিক আছে। এরপরে আপনাদের ভলিউম কত দেওয়া আছে, 10 ml দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে দেখুন M2, M2 কত হবে, M2 হবে এই পিএইচটা থেকে, তো এটার কনসেন্ট্রেশন এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন হবে 10⁻⁵, তাহলে 10⁻⁵ হচ্ছে গিয়ে M2, এবং V2 কত হবে, V2 আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন আমি যদি সলিউশনটা করি তাহলে এখানে আপনার হয়ে যাচ্ছে, এখানে যদি ক্যালকুলেশনটা করেন তাহলে আপনার এখানে কত হবে, এখানে হয়ে যাবে আপনার 1/10, আর এখানে 10 মাল্টিপ্লাই করলে 100, ঠিক আছে। 100 ml হচ্ছে কি V2, ঠিক আছে। তাহলে ফাইনাল ভলিউম পেয়ে গেছি আমি V2। এখন আমার ফাইনাল ভলিউম কিন্তু বের করতে বলেনি, আমাকে বলেছে যে কতটুকু ওয়াটার তুমি অ্যাড করবে যাতে তোমার পিএইচটা 4 থেকে 5-এ চেঞ্জ হয়। দ্যাট মিনস কি আমার যে এই ওয়াটারটা রয়েছে, ওই ওয়াটারটা কতটুকু আমার দিতে হবে, তো এটা আমার ওয়াটার চেঞ্জটা বের করতে হবে। তাহলে V2 - V1 করতে হবে, তাহলে V2 কত, 100 ml, ঠিক আছে। তো 100 - 10, দ্যাট মিনস কি 90 ml কিন্তু আমার ওয়াটার দিতে হবে, তাহলে কিন্তু আমার পিএইচটা যেটা রয়েছে এটা কিন্তু পিএইচ 4 থেকে 5-এ চেঞ্জ হবে, ঠিক আছে। সো অপশন সি তে রয়েছে 90 ml, সো অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, আমার চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন এসটি পিজিটি কেমিস্ট্রি, এটা কিন্তু আপনি সমস্ত ইউটিউবে খুঁজে দেখবেন, এটা কিন্তু সব জায়গায় পাবেন না। সো আপনারা এখানে পাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন, ঠিক আছে। এরপরে দেখুন নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে যে ইন হুইচ অ্যামং দ্য ফলোইং রিঅ্যাকশনস দ্য ইকুইলিব্রিয়াম ইজ নট এফেক্টেড বাই অ্যান ইনক্রিজ ইন দ্য প্রেশার, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কোন সময় চেঞ্জ হবে না, ইফেক্ট হবে না যখন আমি প্রেশার ইনক্রিজ করব, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা আপনারা কি কনসেপ্ট লাগাবেন এবং কি কনসেপ্ট দিয়ে এই কোয়েশ্চেনটা সলিউশন হবে, এটা কিন্তু আপনাদের লি চ্যাটেলের প্রিন্সিপাল আয়নিক ইকুইলিব্রিয়াম, ওখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আমরা কিন্তু ওই লি চ্যাটেলের প্রিন্সিপালটা কিন্তু এখানে অ্যাপ্লাই করব এবং লি চ্যাটেলের প্রিন্সিপালের মাধ্যমে কিন্তু এই কোয়েশ্চেনটা সলিউশন বের করব, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমার কি বের করতে হবে, আমি যদি প্রথম রিঅ্যাকশনটা দেখি, আমার লি চ্যাটেলের প্রিন্সিপাল অনুযায়ী আপনার মনে রাখা দরকার যে কোনো ইকুইলিব্রিয়াম তখনই প্রেসার দ্বারা চেঞ্জ হবে, ঠিক আছে, হবে যখন টোটাল মোলস অফ দ্য গ্যাস অন দ্য রিয়েক্ট্যান্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট সাইড এর মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে। মানে আপনাদের এখানে যে মোলস রয়েছে, টোটাল মোল, ঠিক আছে, এই টোটাল মোলটা যদি আপনাদের যে মোলের যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা যদি আপনাদের কোনো না হয়, ডিফারেন্স থাকে তাহলেই কিন্তু আপনাদের যে ইয়েটা রয়েছে এই প্রেসারটা, ওই প্রেসারটা কিন্তু চেঞ্জ করবে ইকুইলিব্রিয়ামকে, ঠিক আছে। কিন্তু আপনাদের যদি এটা যে ডিফারেন্সটা রয়েছে, ডিফারেন্সটা যদি না বের হয়, দ্যাট মিনস কি আপনাদের যে প্রেসারটা রয়েছে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বের করব, এখানে আমার মোল বের করতে হবে, ঠিক আছে। দুই সাইডের আমার মানে রিঅ্যাকশনের উভয় পাশের কিন্তু আমার মোল বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন আমার প্রথম যে রিঅ্যাকশনটা, এখানে দেখুন প্রথম রিঅ্যাকশনের মধ্যে এখানে মোল কত রয়েছে, এখানে মোল রয়েছে, এখানে n এর মোল ইকুয়াল টু কি হবে, এখানে মোল রয়েছে আপনাদের 2 মোল রয়েছে, ঠিক আছে। আর প্রোডাক্ট সাইডে মোল কত রয়েছে, প্রোডাক্ট সাইডে মোল রয়েছে আপনাদের 2 + 1 3, ঠিক আছে। তাহলে দেখুন এখানে 3 - 2 করলে কত হচ্ছে, এখানে 1 হচ্ছে। দ্যাট মিনস কি এখানে কিন্তু মোলের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তাই দ্যাট মিনস মোলের মধ্যে যেহেতু ডিফারেন্স রয়েছে, আপনাদের যে ইকুইলিব্রিয়ামটা রয়েছে, ওই দিকেই শিফট করবে, যেদিকে আপনি যদি প্রেসারটা বাড়ান তাহলে কিন্তু আপনাদের ইকুইলিব্রিয়ামটা ওই দিকেই শিফট করবে যেদিকে মোল কম রয়েছে, ঠিক আছে। সো যেদিকে মোল কম এদিকে
এদিকে মোল কম রয়েছে। সো এই ইকুইলিব্রিয়ামটা কিন্তু আপনি যখন প্রেসার বাড়াবেন তখন ইকুইলিব্রিয়ামটা এদিকে শিফট করবে, ঠিক আছে। দ্যাট মিনস কি, এটা কিন্তু প্রেসার বাড়ানোর পরে কিন্তু ইকুইলিব্রিয়ামটাকে ইফেক্ট করছে, ঠিক আছে, কিন্তু আমার বের করতে হবে কোনটা ইফেক্ট করছে না। তাহলে দেখুন এরপরে দেখুন এই রিয়েকশনের মধ্যে আমি যদি মোল বের করি তাহলে এখানে টোটাল মোল রিয়েক্টেন্টটা কত হবে, এখানে হবে 1, যেহেতু এটা সলিডের ক্ষেত্রে আমরা কোনো মোল কনসিডার করি না। আর এখানে কত, এখানে হচ্ছে 2, তাহলে 2 - 1, তাহলে এখানে 1 হচ্ছে। দ্যাট মিনস এখানে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে, যেদিকে কম রয়েছে সো এইদিকে কম মোল রয়েছে সো এইদিকে ইকুইলিব্রিয়ামটা শিফট করবে। এরপরে দেখুন এরপরে অপশনে এখানে একটাই মোল রয়েছে আর এখানে কত মোল রয়েছে, দুটি, তাহলে 2 - 1, এখানেও কিন্তু আপনাদের এক মোল রয়েছে সো ইকুইলিব্রিয়ামটা কিন্তু এদিকেই শিফট করবে, ঠিক আছে। এবার লাস্ট রিঅ্যাকশনের মধ্যে যদি আপনি দেখেন তাহলে এখানে কত হচ্ছে, এখানে 4 মোল হচ্ছে আর এখানে কিন্তু আপনাদের এখানেও কিন্তু 4 মোল, তাহলে এখানে যে তাদের মধ্যে ডিফারেন্স এটা কত হচ্ছে, 0 হচ্ছে। দ্যাট মিনস তাদের মধ্যে যে মোল রয়েছে মোলটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। তো মোল যেহেতু কনস্ট্যান্ট রয়েছে তাহলে কিন্তু আপনাদের প্রেসার বাড়ালে কিন্তু কোনো ধরনের ইকুইলিব্রিয়াম কিন্তু কোনো ধরনের শিফটমেন্ট হবে না, ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে না। তাহলে অপশন ডি আমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনে আমরা চলে যাব। এরপরে কোশ্চেনে দেখুন কি বলেছে, এখানে বলেছে আন্ডার দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফর দ্য রিঅ্যাকশন, ঠিক আছে। এই রিঅ্যাকশনের জন্য এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে এখানে বলা আছে টোটাল প্রেসার ইজ 12 atm। টোটাল প্রেসার দেওয়া রয়েছে 12 atm। দ্য ভ্যালু অফ কেপির ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিভাবে এই কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে। তাহলে দেখো আমার এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমি যদি বের করি, কেপি ফর্মুলাটা বের করি, তাহলে কেপি হবে তোমার পার্শিয়াল প্রেসার অফ সিও তার স্কয়ার, এটা ডিস্টার্ব করছে, এটা স্কয়ার হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার পার্শিয়াল প্রেসার অফ CO2, ঠিক আছে। এটা হচ্ছে কেপি এর ফর্মুলা। এবার দেখো কেপি এর ফর্মুলার পরে আমার কিভাবে আমার এবার কেপি এর ফর্মুলা তো আমার দেওয়া রয়েছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমার দেখো ভ্যালুর মধ্যে কিন্তু আবার টোটাল প্রেসার দেওয়া রয়েছে, টোটাল প্রেসার কত দেওয়া রয়েছে, 12 atm, ঠিক আছে। এবার আমার পার্শিয়াল প্রেসার কিন্তু আমি জানি না, ঠিক আছে। তাহলে পার্শিয়াল প্রেসার যদি আমি না বের করতে পারি তাহলে কিন্তু আমি মানে কি কোশ্চেনের সলিউশন কেপি বের করতে পারবো না। তাহলে কেপি আমার বের করতে গেলে পার্শিয়াল প্রেসার বের করতে হবে। তাহলে দেখো পার্শিয়াল প্রেসার এবং টোটাল প্রেসারের কোনো একটা ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলাটা তোমরা হয়তো বা জানো, যদি না জানো অবশ্যই কিন্তু এই ফর্মুলাটা তোমার জানা থাকতে হবে, ঠিক আছে। তো আমরা ডাল্টনের যে পার্শিয়াল ল এর ফর্মুলাটা, ওই ডাল্টনের ল এর ফর্মুলাটা ইউজ করব। ডাল্টনের ফর্মুলাটা কি ছিল, টোটাল প্রেসার ইকুয়াল টু তো যে রিঅ্যাকশনগুলি করছে ওই গ্যাসগুলির সম্মিলিত প্রেসার, ঠিক আছে। তাহলে এখানে গ্যাস দুটো রয়েছে, একটা হচ্ছে গিয়ে তোমার পার্শিয়াল প্রেসার অফ CO2 আর একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ CO, ঠিক আছে। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছো আশা করি। এবার পার্শিয়াল প্রেসার অফ টোটাল প্রেসার দিয়েছে 12, ঠিক আছে, তাহলে 12 বসিয়ে দিই, তাহলে পার্শিয়াল প্রেসার অফ CO2 প্লাস পার্শিয়াল প্রেসার অফ CO, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি যদি এই রিঅ্যাকশনটার মধ্যে দেখি, দেখো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে তোমার আমি দেখতে পাচ্ছি যে 1 মোল CO2 গ্যাস, ঠিক আছে, 1 মোল CO2 গ্যাস কি করছে, 2 মোল তোমার CO গ্যাস তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা এবার এটা থেকে আমি কি বুঝতে পারি, এটা থেকে আমি বুঝতে পারি যে কি CO যে গ্যাসটা রয়েছে এই গ্যাসের পরিমাণ এই গ্যাসের পরিমাণ সবসময় CO2 গ্যাসের পরিমাণের দ্বিগুণ হয়, ঠিক আছে। মানে তোমার CO গ্যাস কতটুকু উৎপন্ন হবে, CO গ্যাসের যে পরিমাণটা এটা কিন্তু CO2 গ্যাসের পরিমাণের দ্বিগুণ হচ্ছে। এখানে মোল দেখে বুঝতে পারছো, ঠিক আছে, কারণ এখানে 1 মোল, এখানে 2 মোল রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তোমার যে CO গ্যাসের যে পরিমাণটা এটা কিন্তু CO2 গ্যাসের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে CO2 গ্যাসের যদি দ্বিগুণ হয় দ্যাট মিনস পার্শিয়াল প্রেসার অফ CO হবে, তাহলে তোমার দ্বিগুণ হবে CO2
গ্যাসের, ঠিক আছে, CO2 গ্যাসের পার্শিয়াল প্রেসারে, ঠিক আছে। তাহলে এই যে ইয়েটা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে 1 মোল CO2 গ্যাস যদি 2 মোল CO গ্যাস উৎপন্ন করে, এটা থেকে আমরা বুঝতে পারি যে তোমার CO গ্যাসের যে পরিমাণটা, ওই পরিমাণটা কিন্তু CO2 গ্যাসের দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি দ্বিগুণ হয়ে থাকে তাহলে পার্শিয়াল প্রেসার তোমার CO গ্যাসের কত হবে, এটা দ্বিগুণ হবে পার্শিয়াল প্রেসার অফ CO2 গ্যাসের, ঠিক আছে। তাহলে এটা থেকে আমি P of CO পেয়ে গেলাম, তাহলে এটার মধ্যে বসিয়ে দাও। তাহলে দেখো P of CO2 প্লাস এখানে কি হবে 2 P of CO2, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে 3 P of CO2 হচ্ছে আর এখানে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে P of CO2 বের হচ্ছে তোমার 4, ঠিক আছে। তাহলে P of CO2 আমার 4 বের হয়ে গেল, তাহলে P of CO কত হবে, P of CO হবে তোমার, তুমি যদি ইকুয়েশনের মধ্যে বসিয়ে দাও, এইটার মধ্যে বসিয়ে দাও ইকুয়েশনটার মধ্যে, তাহলে তোমার কত হবে, এখানে P of CO হবে তোমার 4টা এখানে বসালে কত হবে 8 হবে, ঠিক আছে, 8 হবে। তাহলে এই যে ফর্মুলাটা রয়েছে কেপি, এই কেপির ফর্মুলার মধ্যে বসিয়ে দাও, তাহলে এটা কত হবে 64 আর এখানে কত হবে, এখানে হবে তোমার 4, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 16, ঠিক আছে। সো অপশন এ কেপি হলো 16 দেওয়া রয়েছে, সো অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন, আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো কোশ্চেনটা এত ডিফিকাল্ট কোনো কিছু ছিল না, জাস্ট একটা কনসেপচুয়াল কোশ্চেনই ছিল। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। আর এখন যে সিলেবাসটা রয়েছে নিট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে, এটা কিন্তু অনেক কম করে দিয়েছে, ঠিক আছে। সো এই পড়াগুলি পড়লেও কিন্তু হবে না, তোমরা আগের সিলেবাসটা ভালো করে করে থাকতে হবে, কারণ আগের সিলেবাস অনুযায়ী কোশ্চেন কিন্তু হবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কি বলেছে, দ্য প্রেসিপিটেট অফ ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, অবটেইনড তৈরি হয়েছে, আচ্ছা, হোয়েন ইকুয়াল ভলিউম অফ হুইচ অফ দ্য ফলোয়িং আর মিক্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলেছে যে তোমার KSP এর ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমাকে বলেছে যে তোমার পদক্ষেপ কোন সময় পাবে তুমি, ঠিক আছে, প্রেসিপিটেট কোন সময় পাবে তুমি, যখন তাদেরকে তুমি ইকুয়াল ভলিউমে অ্যাড করবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা জানি, আমরা এটা হয়তো বা তোমরা পড়েছো যে আয়নিক প্রোডাক্ট যখন আয়নিক প্রোডাক্ট যখন তোমার KSP থেকে বেশি হবে তখনই কিন্তু প্রেসিপিটেশন হয়, PPT ফর্ম হয়, ঠিক আছে, প্রেসিপিটেশন হয়। তাহলে এই যে প্রেসিপিটেশনটা, এটা কিন্তু আয়নিক প্রোডাক্ট যখন KSP থেকে বেশি হয় তখনই কিন্তু প্রেসিপিটেশনটা হয়। দ্যাট মিন্স কি, আমার আয়নিক প্রোডাক্ট বের করতে হবে, আর বের করে আমার দেখতে হবে যে আমার যে KSPর ভ্যালুটা, এটা কি মানে আমার যে আয়নিক প্রোডাক্টটা বের হয়েছে এটা কি ওটার থেকে বেশি আসছে, যদি বেশি আসে তাহলে কিন্তু আমার প্রেসিপিটেট বের হবে, প্রেসিপিটেট তৈরি হবে, আর যদি না হয় তাহলে প্রেসিপিটেট তৈরি হবে না, ঠিক আছে। তাহলে এবার দেখো অপশনগুলো থেকে আমি করতে হবে, অপশনগুলো থেকে আমার এটা সলিউশন করতে হবে। দেখো এটা আমি কিভাবে করব, এটা দেখো সলিউশনটার ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে এখানে আমরা জানি যে আয়নিক প্রোডাক্ট, সাপোজ আমি আয়নিক প্রোডাক্টটাকে কিউ ধরলাম, ঠিক আছে। প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি লিখছি, তোমার এই যে রিঅ্যাকশনটা, প্রথমে আমি রিঅ্যাকশনটা লিখে নিই, তোমার এখানে কোথায় লিখবো এখানে লিখে দিই, তো তোমার ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, এটাকে যদি তুমি রিঅ্যাকশনে করো তাহলে এটা ভাঙবো কিভাবে, ক্যালসিয়াম +2 + 2F-, ঠিক আছে। এটা হচ্ছে কি রিঅ্যাকশন, এটাকে আমি বেরিয়ার দিয়ে দিচ্ছি, এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, এই যে রিঅ্যাকশনটা, তো এই রিঅ্যাকশনটা কিন্তু আমরা এখন কাজে লাগাবো, ঠিক আছে। এবার দেখো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমার যদি আয়নিক প্রোডাক্ট আমি বের করি তাহলে কি হবে, ক্যালসিয়াম +2 আর হবে তোমার এখানে F-², ঠিক আছে। এবার দেখো এই দুইটার আয়নিক প্রোডাক্ট কি হবে, এই দুইটার মাল্টিপ্লিকেশন, তাহলে দেখো এখানে ক্যালসিয়ামের কত মোল দেওয়া রয়েছে, এখানে মোল দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এই জিনিসটা জানো, এখানে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ইকুয়াল ভলিউম, ইকুয়াল ভলিউম কিন্তু অ্যাড করা হয়েছে। তাহলে ইকুয়াল ভলিউম আর কনসেন্ট্রেশনের মধ্যে তোমরা রিলেশনটা কি জানো, ওই রিলেশনটা আমাদের ইউজ করতে হবে। আমরা জানি যে কনসেন্ট্রেশন = মোল বাই ভলিউম, ঠিক আছে। তাহলে এই যে কনসেন্ট্রেশন রয়েছে এটা কিন্তু ভলিউমের সাথে ইনভার্স রিলেশন রয়েছে। দ্যাট মিন্স তোমার যদি তুমি যদি ইকুয়াল ভলিউমের অ্যাড করো, তাহলে তোমার ভলিউমটা কি হবে, ডাবল হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে ভলিউম যদি ডাবল হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তোমার যে কনসেন্ট্রেশনটা ওটা হয়ে যাবে হাফ। ঠিক আছে, কারণ তোমার কনসেন্ট্রেশনটা কি কেন হাফ হচ্ছে, কারণ এটা ইনভার্স রিলেশন রয়েছে এই জন্য হাফ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ক্যালসিয়ামের যে কনসেন্ট্রেশনটা, তাহলে এটা 10⁻⁵ এটা হবে m/2। ঠিক আছে, m/2 কিভাবে লিখেছি বুঝতে পেরেছো, কারণ এখানে ইকুয়াল ভলিউম দেওয়া আছে, ইকুয়াল ভলিউম অ্যাড করলে কি হবে 2 হয়ে যাবে, 2 ভলিউম হবে। তাহলে 2 ভলিউম যদি হয়, আমরা জানি কনসেন্ট্রেশন আর ভলিউমের মধ্যে ইনভার্স রিলেশন, তাহলে কনসেন্ট্রেশন কি হয়ে যাবে হাফ হয়ে যাবে, তাহলে হাফ হয়ে গেল। এরপরে তোমার এখানে আমি যদি করি, এরপরটা কি হবে, এরপরটা হবে তোমার এরপরটা হবে তোমার এইখান থেকে যদি তুমি করো এটা কত হবে, এটা আর এটা আসছে তোমার ফ্লোরাইডের ক্ষেত্রে কত আসবে, এখানে 10⁻⁴। এটা হচ্ছে গিয়ে তোমার এটা মোলার m/2। ঠিক আছে, আর এটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটাকে জাস্ট আলাদাভাবে একটু ক্যালকুলেট করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি, আমরা পরেরগুলোর মধ্যেও অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটাকে আমি হাফ ইন্টু 10⁻⁴ মোলার লিখলাম। ঠিক আছে, এবার হাফকে আমরা কি লিখতে পারি 0.5। ঠিক আছে, ইন্টু 10⁻⁴ মোলার। ঠিক আছে, এবার দেখো 5 ইন্টু 10⁻⁻5। ঠিক আছে, সো -5 হবে এত মোলার। ঠিক আছে, এত মোলার। এখানে কি যেন সেভ হচ্ছে, আচ্ছা 5 মোলার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বেরিয়েছে, এখানে আমার বের হয়েছে, এটা কিন্তু আমি ক্যালকুলেশন করে আলাদাভাবে বের করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি এখানে কি করব, এখানে আমার কি বের হয়েছে, এখানে আমার বের হয়েছে তোমার এখানে যে ক্যালসিয়ামের যে ইয়েটা দেওয়া রয়েছে এটা বের হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আসছে আমার 5 ইন্টু 10⁻⁵। আর এটা কি হবে, এটাও কিন্তু 5 ইন্টু 10⁻⁵ বের হবে, আর এটা স্কোয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে এটাতে কি হবে, এটা হচ্ছে 5 ইন্টু 25 হবে, তো 5 ইন্টু 25 হবে। ঠিক আছে, 5 ইন্টু 25 ইন্টু এটা কত হবে 10⁻⁻10, আর এটা হবে 15। ঠিক আছে, 10⁻⁻15। তাহলে এটাকে যদি তুমি সলভ করো 125 ইন্টু 10⁻⁻15, আর এটাকে যদি আমি ওই কেএসপির সাথে যখন আমি ইয়ে করব তোমার তুলনা করব, তাহলে কিন্তু আমার কাছাকাছি নিয়ে যেতে হবে, তাহলে 1.25 ইন্টু 10⁻13 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা এসেছে এখন যে আমার ভ্যালুটা পেলাম আমি, এই যে ভ্যালুটা যেটাকে আমি এখন ইয়ে করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, এই ভ্যালুটা দেখো, আর এই ভ্যালুটা দেখো, কেএসপির ভ্যালুটা। ঠিক আছে, এই ভ্যালু দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে তোমার কেএসপির ভ্যালুটা এটা বেশি, তাহলে যেহেতু কেএসপির ভ্যালু বেশি, দ্যাট মিন্স কি এখানে কিন্তু প্রেসিপিটেশন হবে না। ঠিক আছে, তাহলে অপশন এ তো হবে না, এবার অপশন বি চেক করি আমরা। তাহলে অপশন বিতে আমরা চলে যাব, অপশন বিটা এই জিনিসটা তোমরা উঠিয়ে নেবে, ইয়েটা মানে ভিডিওটা স্টপ করে তুলে নেবে। ঠিক আছে, এরপর দেখো এটা কিভাবে করবো, বি অপশনের মধ্যে এটার মধ্যে দেওয়া হয়েছে 10⁻⁵। ঠিক আছে, মোলার, তাহলে এটা m/2 হয়ে যাবে, আর এটা কত হবে, এটা হবে তোমার 10⁻³ m/2। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে আসবে তোমার 0.5 ইন্টু 10⁻⁵, আর এটা হবে 5 ইন্টু 10⁻⁶, আর এটার মধ্যে হবে তোমার 5 ইন্টু 10⁻⁴। ঠিক আছে, এত এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেম ভাবে এটা 125 হবে, আর এটা কত হবে, এটা হবে 8/6 - 14। ঠিক আছে, তাহলে এটাকে তুমি সলভ করো, তাহলে 1.25 ইন্টু 10⁻12 আসবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তুমি দেখো, এই ক্ষেত্রেও কিন্তু তোমার এই যে কেএসপিটাই কিন্তু বড়। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু প্রেসিপিটেশন হবে না। ঠিক আছে, তাহলে অপশন বিতেও প্রেসিপিটেশন আসছে না। এবার আমরা অপশন সি চেক করব, তো অপশন সিটা আমরা চেক করে নিচ্ছি, তো অপশন সিটার মধ্যে তুমি দেখো 10⁻³ m/2 হবে, আর এখানে হবে তোমার 10⁻⁵। ঠিক আছে, m/2। তাহলে এখানে ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে এটা আসবে 5 ইন্টু 10⁻⁻4, আর এখানে আসবে তোমার 5 ইন্টু 10⁻⁶। ঠিক আছে, তার স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এটাকে যদি তুমি সলভ করো তাহলে কত আসবে, এটা আসবে তোমার 12 16, ঠিক আছে। তাহলে 125 ইন্টু 10⁻16, দ্যাট মিনস 1.25 ইন্টু 10⁻, হ্যাঁ 10⁻14। তাহলে এটাও কিন্তু তোমার 1.25 ইন্টু 10⁻14 আসছে, দ্যাট মিনস কি এটা কিন্তু কেএসপি কিন্তু এখনো কিন্তু বড় রয়েছে, ঠিক আছে। তাহলে এখানেও প্রেসিপিটেশন হবে না, তাহলে অবভিয়াসলি কিন্তু তোমার অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে নান অফ দি অ্যাবভ এমন কোনো অপশন নেই, সো অপশন ডি সঠিক হবে। এবার অপশন ডিটা তবু আমি দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে অপশন ডিটা। দেখো অপশন ডিটার মধ্যে রয়েছে 10⁻², এটা m/2 হবে, আর এটা কি হবে, এটা হবে 10⁻3, ঠিক আছে, এটা m/2। এটাকে যদি তুমি সলভ করো তাহলে 5 ইন্টু 10⁻3, এবার এটা হবে 5 ইন্টু 10⁻, হ্যাঁ 5 ইন্টু 10⁻, কত হবে, এটা হবে 3, তাহলে এটা হবে 4, ঠিক আছে। তো এটা স্কোয়ার করে দাও, তাহলে এটা কত হবে 125 ইন্টু 10⁻11, ঠিক আছে 11, তাহলে 1.25 ইন্টু 10⁻9, ঠিক আছে। তাহলে এইখানে এই যে ভ্যালুটা 10⁻9 আসলো, এই ভ্যালুটা এবার কিন্তু কেএসপির থেকে কিন্তু এটা বড় আসছে, ঠিক আছে। তো যেহেতু কেএসপির ভ্যালু এবার দেখো কেএসপির ভ্যালুর থেকে কিন্তু বেশি আসছে আয়নিক প্রোডাক্ট, ঠিক আছে। কিউ এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে বেশি আসছে, এই যে ভ্যালুটা 10⁻9 এটা কিন্তু বেশি কেএসপির থেকে, তাহলে কিন্তু এখানে প্রেসিপিটেশন হয়ে যাবে। কারণ আয়নিক প্রোডাক্টটা বেশি আসছে, তো আয়নিক প্রোডাক্টটা যখন বেশি আসে তখনই কিন্তু তোমার প্রেসিপিটেশন হয়, ঠিক আছে। তাহলে আয়নিক প্রোডাক্ট এই ক্ষেত্রে বেশি, তো প্রেসিপিটেশন হবে, আর আমাদের এখানে পিপিটি তৈরি হবে, ঠিক আছে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, কিভাবে সলিউশন করবে এভাবে, হ্যাঁ অপশনের মাধ্যমে এভাবে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট চলে যাব। নেক্সট দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে যে তোমার পিকে দেওয়া রয়েছে, ঠিক আছে, পিকে এ অফ এ উইক অ্যাসিড দেওয়া রয়েছে 4.8, ঠিক আছে, এবং পিকে বি দেওয়া রয়েছে উইক বেস BOH, ঠিক আছে, এটা দেওয়া রয়েছে 4.78, pH of an aqueous solution of their corresponding salt BA will be, ঠিক আছে। তাহলে এটা তুমি কিভাবে বের করবে, ঠিক আছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে তুমি কিভাবে করবে, এটা করতে গেলে তোমার ফর্মুলাটা জানতে হবে, ঠিক আছে, যে উইক অ্যাসিড প্লাস উইক বেস যখন কম্বাইন হয় তখন যে সল্টটা তৈরি হয়, ঠিক আছে, উইক অ্যাসিড এবং উইক বেস কম্বাইন করে যে সল্টটা তৈরি হয়, ওই সল্টটার ক্ষেত্রে তোমার পিএইচ এর ফর্মুলা কিভাবে বের করা হয়, ঠিক আছে। তো ওই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা কিন্তু তোমার জানা থাকতে হবে, এই ফর্মুলাগুলো তুমি পড়ে রাখো। তো এটা হচ্ছে গিয়ে হাফ অফ পিকে ডাব্লিউ মাইনাস প্লাস পিকে এ মাইনাস পিকে বি, ঠিক আছে। তো এবার দেখো পিকে এর ভ্যালু দেওয়া রয়েছে, পিকে এর ভ্যালু কত, এটা হবে পিকে ডাব্লিউ, আমরা কে ডাব্লিউ এর ভ্যালু জানি 10⁻14, ঠিক আছে। তাহলে কে ডাব্লিউ হবে তোমার কে ডাব্লিউ না পিকে ডাব্লিউ হবে তোমার 14, ঠিক আছে, 10⁻14 কে ডাব্লিউ, তাহলে পিকে ডাব্লিউ হবে 14 প্লাস পিকে কত, পিকে হচ্ছে তোমার 4.80, আর পিকে বি হচ্ছে গিয়ে তোমার 4.78, ঠিক আছে। এটাকে যদি তুমি সলভ করো তাহলে 7.01, ঠিক আছে। অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি, ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। সো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে 2 মোলার aqueous solution NaCl, the mean ionic activity coefficient গামা, ঠিক আছে। তো এটা ডিভাই হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট এ আর রিলেটেড, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে যে ডিভাই হুকেল লিমিটিং ল এর যে কনস্ট্যান্টটা রয়েছে এ, এটার সাথে তোমার এই যে গামার রিলেশনটা এটা বের করো, ঠিক আছে। তাহলে আমি জানি যে ডিভাই হাকেল লিমিটিং ল, এটার কিন্তু তোমার যে ফর্মুলাটা এটা আমরা লিখে নেব। এটা কত হবে, এটা হবে তোমার গামা প্লাস মাইনাস এত ইজিক্যাল টু মাইনাস ইকুয়াল টু মাইনাস এ, এরপরে তোমার জেড প্লাস জেড মাইনাস এবং তোমার রুট ওভার আই, ঠিক আছে। তাহলে দেখো এখানে জেড প্লাস জেড মাইনাস এগুলো তো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, ঠিক আছে। আর এ হচ্ছে গিয়ে এখানে রিলেশনটার মধ্যে এ বের করব আমি,
সো এই তো এমনি বের হবে, আর এখানে তোমার আর কোনো কিছু বের করতে হবে না। সো এখানে কিন্তু আই বের করতে হবে, ঠিক আছে, আইটা কত এটা বের করতে হবে। তাহলে আই আমরা কি জানি, আই হচ্ছে গিয়ে তোমার আই এর ফর্মুলা হচ্ছে গিয়ে হাফ অফ তোমার আইনিক মোবিলিটি ইকুয়াল টু হাফ অফ এম আই জেড আই স্কোয়ার, ঠিক আছে। সো এখানে তোমার ফর্মুলাটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে হাফ অফ কি হবে এখানে, হ্যাঁ, এম অফ এন এ প্লাস প্লাস তোমার জেড স্কোয়ার, হ্যাঁ, এন এ প্লাস প্লাস তোমার এখানে এম অফ সিএল, আর সিএল এর যে জেড রয়েছে সিএল মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমি জানি যে হাফ অফ এম এম এর ভ্যালু কত হবে, এখানে এম এর ভ্যালু দুটোটার ক্ষেত্রে সেম, তাহলে কি হবে এম প্লাস এম টু এম হয়ে যাবে, ঠিক আছে, প্লাস আর এখানে তোমার যে চার্জ রয়েছে, চার্জ কিন্তু সোডিয়ামের ক্ষেত্রেও +1 আর সিএল এর ক্ষেত্রেও +1, সরি -1। সো এখানে কিন্তু তোমার এই যে টোটাল যে চার্জটা রয়েছে এটা কিন্তু স্কোয়ার করলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এখানে কিন্তু তোমার যে ভ্যালুটা রয়েছে এটা 2 আসবে, ঠিক আছে। মানে 1 +1 স্কোয়ার করলে আর একটা এখানেও +1 -1 স্কোয়ার করলে তাহলে কত হবে, এটা 1 আর এখানে 1 হবে তাহলে 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা তোমার কত হবে, এটা 2m আসছে, ঠিক আছে, 2m। তাহলে দেখো এটা যদি 2m আসে দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স তোমার যে ইয়েটা রয়েছে আয়ের ভ্যালু যেটা রয়েছে আয়ের ভ্যালু কিন্তু আমার √2 এসে পড়েছে, ঠিক আছে। আয়ের ভ্যালু কত আসলো, আয়ের ভ্যালু আসলো √2। এবার আয়ের ভ্যালু যদি আমার √2 এসে পড়ে, হ্যাঁ, তাহলে এখানে যদি আমি ফর্মুলাটা ইউজ করি যে log tan গামা প্লাস মাইনাস এটা মাইনাস এ, এখানে +1 -1 মটের থেকে বের হলে ইন্টু ইন্টু 1ই আসবে, আর এখানে তোমার √2, ঠিক আছে। তাহলে কত হবে -a√2, তাহলে -a√2 লগ গামা প্লাস মাইনাস, তাহলে এটা কোথায় অপশন বি তে রয়েছে। সো অপশন বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জিনিসটা মানে চ্যানেলটাকে লাইক করবে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাকে বলেছে যে তোমার একটা নাস্ট ইকুয়েশন দেওয়া রয়েছে, একটা রিঅ্যাকশন, ঠিক আছে। ওই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার বলা হয়েছে যে তোমার গিভস ফ্রি এনার্জি, হ্যাঁ, পরিবর্তন ওটা বের করো, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা নার্স ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের জন্য নার্স ইকুয়েশন বের করো ইউজিং গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, ঠিক আছে। তাহলে গিভস ফ্রি এনার্জি চেঞ্জের ইয়েটা ইউজ করতে হবে। তাহলে আমরা জানি যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস তোমার আরটি এলএন কিউ, ঠিক আছে, আরটি এলএন কিউ, ঠিক আছে। তাহলে এটা ডেল্টা জি প্লাস 2.303 আরটি, এটা লগ, হ্যাঁ, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। তাহলে প্রোডাক্ট কত, প্রোডাক্ট হচ্ছে বি, আর এখানে এ হচ্ছে গিয়ে এ প্লাস, ঠিক আছে, a+2। তাহলে এখানে আমি যদি এটা করি তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কত হবে, এটা কিন্তু অপশন কোথায় রয়েছে, এটা যদি তুমি অপশন দেখো এটার মধ্যে তো মাইনাস রয়েছে ডেল্টা জি, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এখানে মাইনাস রয়েছে, এটা তো মাইনাস না, আর এটা কত অপশন এ তে রয়েছে। সো অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো কোয়েশ্চেনটা একদম ইজি ছিল, জাস্ট তুমি ফর্মুলাটা জানলেই তুমি ইজিলি করতে পারতে। এরপরে কোয়েশ্চেন দেখো, এরপরে কোয়েশ্চেনে কি বলেছে, এখানে বলেছে যে ডিউরিং রিচার্জিং অফ এ লেড অ্যাসিড স্টোরেজ সেল, একটা সেলের রিচার্জিং এর সময় দ্য রিঅ্যাকশন এট অ্যানোডে কি রিঅ্যাকশন হয়, ঠিক আছে। তাহলে দেখো এই যে কোয়েশ্চেনটা এটার মধ্যে তোমার যে লেড অ্যাসিড স্টোরেজ, ঠিক আছে, লেড অ্যাসিড স্টোরেজ যে সেলটা রয়েছে ওই সেলের মধ্যে কি রিঅ্যাকশন হয় নরমালি, ওই রিঅ্যাকশনটা তোমার জানা থাকতে হবে। তো এই রিঅ্যাকশনটা আমি লিখে দিচ্ছি যে লেড অ্যাসিড স্টোরেজ সেল রয়েছে ওটার মধ্যে তোমার এই রিঅ্যাকশনটা হয়, ঠিক আছে, লেড এবং লেড অক্সাইড, ঠিক আছে। এরপরে তোমার H2SO4, ঠিক আছে, এটা রিঅ্যাকশন করে কি করে, রিঅ্যাকশন করে তোমার লেড সালফেট, ঠিক আছে, এবং তোমার ওয়াটার তৈরি করে, ঠিক আছে। সো এই রিঅ্যাকশনটা তৈরি হয়। সো এখানে তোমার আমি যদি কোয়েশ্চেনটা করি তাহলে দেখো
এটা হচ্ছে গিয়ে নর্মাল, যখন স্টোরেজ সেলটা লেড অ্যাসিড স্টোরেজ সেলের মধ্যে নর্মাল রিয়েকশন, ঠিক আছে। কিন্তু যখন রিচার্জ হয়, রিচার্জ মানে রিচার্জ, যখন তুমি রিচার্জ দিচ্ছ আর তুমি যখন এটা ইউজ করছো তখন এই রিয়েকশনটা হচ্ছে। ব্যাটারিটা যখন তুমি ইউজ করছো তখন তোমার এই রিয়েকশনটা হচ্ছে, কিন্তু যখন তুমি রিচার্জ করবে তখন কিন্তু এই যে রিয়েকশনটা রয়েছে এটা কিন্তু টোটালি রিভার্স হয়ে যাবে। তো রিভার্স যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে PbSO4 এদিকে চলে আসবে আর এদিকে PbO2 চলে আসবে। তাহলে PbSO4 থেকে আমি দেখতে পারি যেখানে Pb+2 রয়েছে আর এখানে কি রয়েছে Pb+4, ঠিক আছে। তাহলে দেখো রিচার্জের সময় Pb+2 থেকে +4 যাচ্ছে, তাহলে Pb+2 থেকে +4 অপশন বি তে রয়েছে, অপশন বি সঠিক উত্তর হবে। আজকের লাস্ট কোশ্চেন, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো আজকের লাস্ট কোশ্চেন আমরা সলিউশন করব। আজকের লাস্ট কোশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার একটা রিয়েকশন দেওয়া রয়েছে, এটা সলভেজের রিয়েকশন, ঠিক আছে। সো এই রিয়েকশনটার মধ্যে বলেছে যে তোমার ই নোটের ভ্যালু, হ্যাঁ ই নোটের ভ্যালু দেওয়া আছে 1.1 ভোল্ট, ঠিক আছে, 1.10 ভোল্ট দেওয়া রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো বলেছে যা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য সেল রিয়েকশন, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু কিভাবে বের করবে, তাহলে দেখো আমরা জানি যে log kc, ঠিক আছে, log kc ইজ ইকুয়াল টু n ই নট সেল বাই তোমার 0.0591, ঠিক আছে, এত। এবার দেখো এটার মধ্যে এই সলিউশনটা করবো, তাহলে এখানে n কত হবে, এই যে উপরে রিয়েকশনটা রয়েছে এটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে জিঙ্ক তোমার দুটো ইলেকট্রন ছেড়ে জিঙ্ক +2 তে যাচ্ছে, হ্যাঁ দুটো ইলেকট্রন। সেম ভাবে তোমার কপার কি করছে, কপার +2 দুটো ইলেকট্রন নিয়ে তোমার কপারে যাচ্ছে। সো এখানে সেল রিয়েকশনে তোমার দুটো ইলেকট্রন ইউজ হচ্ছে, তাহলে n এর ভ্যালু 2 হবে, ঠিক আছে। তাহলে n এর ভ্যালু 2 বসালাম আর এই নট সেলের ভ্যালু 1.10 ভোল্ট দেওয়া রয়েছে 0.059, ঠিক আছে, 591। সো এটা তো জাস্ট ফর্মুলার ইয়ে। সো এটাকে যদি তুমি সলভ করো এটা তোমার অ্যাপ্রক্স কত আসে, এটা অ্যাপ্রক্স 37.2 আসে, ঠিক আছে। সো এটা কি হবে, এবার যা আমি যদি কেসিটা এদিকে রাখি আর এটা কি হবে, লগটা ওইদিকে গেলে কি হবে, এটা 10 টু দি পাওয়ারে চলে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 37, ঠিক আছে। তাহলে 10 টু দি 37.2, তাহলে 10 টু দি পাওয়ার 37 কত রয়েছে, এখানে নেগেটিভে রয়েছে, নেগেটিভে তো না, এটা তো না, এটা তো না। সো অপশন ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আজকের যে প্রিভিয়াস ইয়ারের সলিউশনের পার্ট 2 দেওয়া হয়েছে এটা আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। সো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।